আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ফাইনাল টার্মের একটা টপিক, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ডিরেকশনাল ডেরিভেটিভস। এই চারটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে এই চারটা টপিক: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ডিরেকশনাল ডেরিভেটিভস। এই চারটা টপিক হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আলোচনা শুরুর প্রথম পর্যায়ে আমি বলবো যে এখানে একটা আমরা চার্ট দেখতে পারতেছি। এখানে একটা আমরা চার্ট দেখতেছি। আমাদের এই চার্টটা আমাদের মেমোরাইজ মানে করতে হবে, কেননা এটা মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে পরীক্ষার হলে আমরা যখন, এবং একসাথে মনে রাখতে হবে, এবং পরীক্ষার হলে আমরা যখন পরীক্ষা শুরু হবে সাথে সাথে রাফ খাতায় এই ছকটা আমরা এঁকে ফেলবো। কেননা এটা আমাদের সুবিধা হবে, আমাদের মানগুলো আর মানে আলাদা আলাদা করে প্রতিটা অঙ্কের সময় মেমোরাইজ করা দরকার নেই। আমি ছকের মধ্যে সব মান আমি দেখতে পারতেছি। এটা করলে অনেক সোজা হবে, মানে অনেকগুলো হ্যাসেল থেকে, অনেক প্রেশার থেকে রিলিজ পাওয়া যাবে। এই জন্য আমি জিনিসটা রিকমেন্ড করব। এই ছকটা বেশি কঠিন না, আমি দেখাই দিচ্ছি। আমরা সবাই পয়েন্ট ট্রান্সফরমেশন করে আসছি, তো আমরা জানি পয়েন্ট ট্রান্সফরমেশন। তাও আমরা জানি পয়েন্ট ট্রান্সফরমেশনে তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, আর একটা হচ্ছে স্ফেরিক্যাল। এখন কার্টেশিয়ানকে প্রকাশ করা হচ্ছে স্মল এ, মানে এক্স ওয়াই জেড দ্বারা, আর সিলিন্ড্রিক্যালকে প্রকাশ করা হচ্ছে আর ফাই এবং জেড দ্বারা, আর স্ফেরিক্যালকে প্রকাশ করা হচ্ছে ক্যাপিটাল আর থিটা এবং ফাই দ্বারা। এখন এখানে এই যে থিটা আর ফাই, এটার পরিচয় কি? ফাই এর পরিচয় হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। এটার মানে সীমা, একটা লিমিট আছে 0 ডিগ্রি থেকে 2π ডিগ্রি। এবং থিটাকে বলা হচ্ছে পোলার অ্যাঙ্গেল, যেটার একটা লিমিট আছে, যেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে π ডিগ্রি। এই জিনিসটা জাস্ট একটা জানার জন্য আর কি, পরিচয় কি, এটা ম্যান্ডেটরি না। কিন্তু এই ছকের মধ্যে এখন এতটুকু লেখার পরে দেন তারপরে এই কার্তেসিয়ানের ক্ষেত্রে দেখি, কার্তেসিয়ানের ক্ষেত্রে এক্স ওয়াই জেড আছে তিনটা। তাহলে এখানে ওইটাকে আবার U1 U2 U3, এই যে U1 U2 U3। কার্তেসিয়ানের ক্ষেত্রে এই তিনটাকে, U1কে ধরবো এক্স, U2কে ধরবো ওয়াই, U3কে ধরবো জেড। সেমভাবে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে যে আর ফাই জেড আছে, এটা তো আমরা মুখস্থ জানি। তাহলে সেমভাবে ওইটা U1কে ধরবো আর, U2কে ধরবো ফাই এবং U3কে ধরবো জেড। স্পেরিক্যালের ক্ষেত্রে সেম, U1কে ধরবো আর এবং U2 হবে থিটা এবং U3 হবে ফাই। ওকে, দেন এবার আসি H1 H2 H3। এখন এটাও মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে, কার্টেসিয়ানের ক্ষেত্রে 1 1 1, আর সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে 1 আর 1 স্মল আর 1, আর স্পেরিক্যালের ক্ষেত্রে 1 ক্যাপিটাল আর, আর আর সাইন থিটা। H3 হচ্ছে স্পেরিক্যালের ক্ষেত্রে, H3 এর ভ্যালু হচ্ছে আর সাইন থিটা। এইগুলা একদম মুখস্থ, এগুলা চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এখন দেন চারটা যদি আমার জানা আছে, দেন আমি ম্যাথে শিফট করি। ম্যাথে শিফট করার আগে আমি কিছু ফর্মুলা দেখাই, আমাদের কিছু ফর্মুলা দেখতে হবে। ওকে, তো ফর্মুলার এখানে আমরা দেখি, আমি এখানে কিছু জিনিস আলাদা করে লিখে এখানে রাখছি। যেমন এই যে এখানে প্রথমে আমরা কি দেখতেছি, গ্রেডিয়েন্ট স্কেলার ফাংশন ফ্রম দিস অপারেশন উই গেট ভেক্টর ফিল্ড। এত কিছু জানার দরকার নাই, আমি এখানে লিখে দিচ্ছি। এটা সোজা বাংলা কি? সোজা বাংলা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। মানে কি, গ্রেডিয়েন্ট ফাংশনের গ্রেডিয়েন্ট যখন করব, তখন আমার ইনপুট মানে কোন কিসের, আমরা ম্যাথটা কিসের থাকবে? ম্যাথটা আমরা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট করে ফাইনালে আউটপুট কী পাবো? একটা ভেক্টর ফিল্ড পাবো। আবার ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা একটা ভেক্টর ফিল্ডকে আমরা ডাইভারজেন্স করে আমি আউটপুটটা কী পাবো? একটা স্কেলার আউটকাম পাবো। আর কার্লের ক্ষেত্রে আমি একটা ভেক্টর ফিল্ডকে কার্ল করব, কার্ল অপারেশন করে ওখান থেকে আমি ভেক্টর ফিল্ডই পাবো। এটা জাস্ট আমার জানার জন্য, এটা একদম মানে মনে রাখতে হবে এমন কোনো না, এটা জাস্ট জানার জন্য করলাম। এটা যদি কেউ মনে না রাখে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ফর্মুলা, এই যে এই তিনটা ফর্মুলা, একটা হচ্ছে গ্রেডিয়েন্টের ফর্মুলা, ডাইভারজেন্সের ফর্মুলা, একটা হচ্ছে কার্লের ফর্মুলা। এই তিনটা ফর্মুলা একদম টানা মুখস্থ। এই তিনটা ফর্মুলা মুখস্থ রাখবো, আর সাথে হচ্ছে এই চার্ট। আর কিছু লাগবে না, বাদ বাকি অঙ্ক এমনি অটো অটো হয়ে যাবে। এখন আমরা আসি আমাদের প্রথম সলিউশন, সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। যে মানে প্রথম আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করা শিখবো, ওইটা দেখি। আমি এখানে গ্রেডিয়েন্টের ফর্মুলা তো আমরা জানি। ওকে, ফর্মুলা জানি, এখন আমি একটা প্রবলেম সলভ দিয়ে দেখাচ্ছি। তাহলে গ্রেডিয়েন্টের একটা প্রবলেমগুলো এমনভাবে এভাবে এরকম এরকম টাইপের থাকে। একটা প্রবলেম 1 কি বলতেছে দেখি, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ফলোয়িং স্কেলার ফাংশনস। এটা একটাই, দেখেন বলছিলাম যে এখানে আপনাকে কিন্তু কোশ্চেনে বলেই দিছে, আপনার এটা জানার দরকার নাই, জাস্ট আপনি মনে রাখার জন্য, বোঝার জন্য বলছি যে আমরা গ্রেডিয়েন্টে ইনপুট হিসেবে কোনটা পাচ্ছি? ইনপুট হিসেবে দিব হচ্ছে স্কেলার ফাংশনকে গ্রেডিয়েন্ট করব, আউটপুটটা পাবো কিন্তু একটা ভেক্টর ফিল্ড। এই যে একটা ভেক্টর ফিল্ড আমরা পাইছি, ঠিক আছে? ভেক্টর দিয়ে পাইছি মানে কি, ভেক্টর ফিল্ড পাইছি। ওকে, জাস্ট এটা জানার জন্য, কিন্তু আপনাকে কোশ্চেনে বলেই দিবে স্কেলার ফাংশন, এটা ওইটা আপনার এত হেডেক নেওয়ার দরকার নাই। এখন আসেন, এখানে এই যে কোশ্চেন দেওয়া আছে, একটা টি, একটা আমার একটা স্কেলার ফিল্ড দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে এবং একটা পয়েন্ট দেওয়া আছে। তো
তা এখন এই যে টি ফাংশনটা ভিতরে কিন্তু এক্স ওয়াই জেড দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এটা কি কিসে আছে, এটা কোন ফরম্যাট আছে, সিলিন্ড্রিক্যাল আছে, কার্টেসিয়ান আছে, নাকি আমার স্পেরিক্যাল আছে। এক্স ওয়াই জেড কি নিয়ে ডিল করে, কার্টেসিয়ান, তার মানে হচ্ছে এটা কার্টেসিয়ান ফরম্যাটে বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের আছে। তার মানে আমার ছকের কোন ফর্মুলাটা কোন ফরম্যাটটা ফর্মুলাগুলো মানে ভ্যালুগুলো এখানে ইউজ হবে, ছকের মধ্যে যে কার্টেসিয়ানের যে ফরম্যাটটা ছিল, ছকের মধ্যে যে কার্তেশিয়ান ফরম্যাটটা ছিল, এই যে ছকের মধ্যে যে কার্তেশিয়ান, এই যে কার্তেশিয়ান আছে, এই ভ্যালুগুলা এই শুধুমাত্র এই পার্টটা আমার তখন এখানে ইউ1 ইউ2 ভ্যালুগুলা জাস্ট ইউজ হবে। এখন আমার যখন ছকটা থাকবে তখন জাস্ট আমি শুধু মানে ছকটা দেখবো আর মানগুলা সূত্র ওয়াইজ বসাই দিব, আর কিছু না। তো এখন আমরা আসি এখানে, ওকে। তাহলে এখন এখানে কোশ্চেনে আমরা এখানে প্রথমে শুরু করবো হচ্ছে গ্রেডিয়েন্ট অফ টি। তো গ্রেডিয়েন্ট অফ টি এর দেন গ্রেডিয়েন্ট অফ টি লিখে আমি জাস্ট সূত্রটা লিখবো, সূত্রটা আমি উপরে আলোচনা করছি তাও আমি এখানে দেখাই দিলাম। তাহলে এইটা মনে রাখবো, এই সূত্রটা মনে রাখবো, গ্রেডিয়েন্ট অফ টি এর সূত্রটা কি, ইউ1 ভেক্টর মনে রাখ, আমরা কিভাবে পড়বো, পড়ে কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে ইউ1 ভেক্টর ডিভাইডেড বাই এইচ1 ইন্টু ডেল্টা টি বাই ডেল ইউ1 প্লাস একটা জাস্ট এটা এটা কিন্তু একটা ছন্দ, একটা ক্রমধারা মেনটেন করা। আমি যদি একটু খেয়াল করে দেখি, ইউ1 ভেক্টর বাই এইচ1 আবার ডেল্টা টি বাই ওই যে ইউ1টা ইউ1, তাহলে ইউ1 যেহেতু কাজ করছে সেমভাবে ইউ2 এর জন্য নিব, সেমভাবে ইউ3 এর জন্য নিব, কেননা এখানে ইউ3 এর পরে যাওয়ার সুযোগ নেই, কারণ আমার এখানে জেড পর্যন্ত আছে। তার মানে এক্স এর জন্য ইউ1, ওয়াই এর জন্য ইউ2, আর জেড এর জন্য কি আমার ইউ3। তো এই জন্য আমি ইউ3 পর্যন্ত যাব। সেমভাবে একই ইউ1 ভেক্টর এইচ1, সেমভাবে ইউ2 ভেক্টর ডিভাইডেড বাই এইচ2 ইন্টু ডেল্টা। এখানে মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে, এখানে ডট দিলেও হয় না দিলেও বুঝে নেওয়ার কথা, এখানে গুণ। তাহলে এখানে ডেল্টা টি বাই ডেল্টা ইউ1, সরি ডেল্টা ইউ2, তারপরে কি এখানে এই যে ডেল মানে হচ্ছে এটা, আমি যদি আপনারা যদি এখানে আমরা ডেল ব্যবহার করা হয়েছে মানে ডিফারেন্সিয়েশনের জন্য, এটা আপনারা চাইলে ডেল ব্যবহার করতে পারেন অথবা কেউ ডি লিখতে পারেন, সমস্যা নেই। এখানে ডিটি বাই, আমরা যদি ডিটি বাই ডি ইউ2 লিখি বা ডি ইউ1 লিখি কোনো সমস্যা নাই, তবে ডেল লেখাটা ভালো, এটা ডিফারেন্সিয়েশন বোঝায়, এটা কোনো সমস্যা নাই, ডি লিখলেও নাম্বার দিবে। আচ্ছা, তো এখন সূত্র লিখছি, সূত্র লেখার পরে এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো। তাহলে এখন কার্তেশিয়ানের জন্য সে ওই যে ছক থেকে ইউ1 এর ভ্যালু কত, এক্স এক্স, তাহলে এক্স এর ইউ1 এর উপর ভেক্টর মানে কি এক্স এর উপর ভেক্টর, আর নিচে এইচ1 এর ভ্যালু কত 1, কিছু নাই মানে কত, এখানে 1 একসাথে লিখে ফেলছি। এই জন্য যদি এখানে অন্য কিছু থাকতো তাহলে তো অন্য কিছু দিলাম, তাহলে এখানে যেখানে 1 আছে তাহলে 1 লেখার আর প্রয়োজন বোধ মনে করতেছি না, এই জন্য আমি একসাথে লিখে ফেলছি এক্স এক্স ভেক্টর। দেন ডেলটাকে আলাদা করে ফেলছি, দেখেন ডেল মানে টিটাকে আলাদা রাখছি, বাকি অংশটাকে একসাথে রাখছি। তারপর ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ইউন মানে কি ডেল বাই ডেল এক্স, আর দেন টি টি ফাংশনটা লিখছি, টি ফাংশনটা যেটা কোশ্চেনে দেওয়া আছে একদম জাস্ট ওইটাই মানটা বসাই দিছি। সেমভাবে এখানেও সেম, পরেরটা ইউ2 এখানে কি করছি দেখেন তো, ইউ2 মানে ইউ ওয়াই ভেক্টর, ইউ2 মানে কত ওয়াই, তাহলে ওয়াই ভেক্টর ইন্টু ডেল বাই ডেল ওয়াই, দেন আবার টি ফাংশনটা লিখছি সেমভাবে একই জেড ভেক্টর, দেন ডেল বাই ডেল জেড ইন্টু তারপরে টি ফাংশনটাকে আলাদা রাখছি, টি ফাংশন একই সেম। এটা এই লাইনটা সেকেন্ড লাইনটা আশা করি সবার বুঝে গেছে। এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে অনেক অনেক ফ্যাকাল্টি অনেকে মানে শিখাবে, লিখতে বলবে যে এখানে গিভেন দ্যাট দিয়ে তারপর যে আমাকে ইউ1 এটা ইউ2 এটা, এখন ওইটা ভাই আপনার লেখার দরকার নাই, কেননা আপনি যখন এখানে ডাইরেক্ট ফাংশনে ম্যাথের মধ্যে লিখতেছেন মানটা, তা অটোমেটিক্যালি টিচার বুঝে নিবে আপনি লিখতেছেন, বা ছকটাও আপনাকে একে দেখানোর দরকার নাই, টিচারকে আপনার একে দেখানোর দরকার নাই, আপনি ডাইরেক্ট এভাবে মান লেখেন। কিন্তু ওগুলা গিভেন দ্যাট এসব হাবিজাবি কথা লিখতে লিখতে অনেক টাইম স্পেন্ড হবে, দরকার নাই। আমাদের এমনি ম্যাথগুলো অনেক বড় বড়, এবং এখানে মানে একটু থেকে একটু যদি চুন থেকে নুন খসে ক্যালকুলেশনে, তাহলে আপনার মানে ওই দিনের পরীক্ষার 12টা বেজে গেছে। তো এত 12টা বাজানোর দরকার নাই, যত শর্টকাটে করতে পারেন যত শর্টকাটে, কেননা আপনার এখানে টিচার আপনার আমরা ইউনিভার্সিটি লেভেলের এখন ম্যাথগুলো করতেছি, তো এখানে এত ইন ডিটেলস লাগে না, ঠিক আছে। তাও আমি আপনাদের সুবিধার্থে ভিতরে ভিতরে অনেক ইন ডিটেলস করাইছি, তো আপনারা চাইলে ওগুলা যারা বুঝবেন, যাদের মনে করবেন যে স্কিপ করা দরকার, আমরা মনে মনে বা হাতে হাতে ক্যালকুলেশন করতে পারবো, তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা এখন এখানে তারপরে সেকেন্ড লাইন এটা বুঝা গেছে। থার্ড লাইনে আসি, থার্ড লাইনে কি করছে, এক্স ভেক্টর মতো আছে, দেন এই যে ডেল বাই ডেল এক্স, এটা বলছিলাম কি ডিফারেন্সিয়েশন, তার মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এই ফাংশনটাকে। তাহলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন কিভাবে করে, এটা আমরা বেসিক রুলটা আমি দেখাই দিই। বেসিক রুলটা হচ্ছে এই যে আমরা ম্যাথ 1-এ মেবি পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে অথবা ইন্টারমিডিয়েট তো আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছি, অথবা আমরা ম্যাথ 1 যারা করছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে কোর্সটা, ম্যাথ 1-এ কিন্তু আমরা এই ফর্মুলাগুলা পড়ে আসছি, ম্যাথ 1 ম্যাথ 2 দুইটাতেই। তো ওইটা কি ডি বাই ডিএক্স, এটা মানে এটাকে এক্স এর সাপেক্ষে যদি ইউ বাই ভি কে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে এটা ফর্মুলা কি
প্রথমে নিচে ভিকে স্কোয়ার, ভিকে স্কোয়ার মানে যে ভিটার নিচে থাকবে ভিকে স্কোয়ার ডিভাইডেড বাই ও উপরে হবে হরে হবে হচ্ছে সরি লবে লবে হরে হচ্ছে ভি স্কোয়ার, আর লবে কি লবে হচ্ছে ভিকে রেখে, মানে ভিকে রেখে মানে ভি থাকবে, দেন ডি বাই ডিএক্স এর সাপেক্ষে আপনাকে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। মানে এটা কিভাবে পড়ে, পরেটা হচ্ছে এভাবে, মানে কিভাবে পড়তে হয়, পড়তে হয় এভাবে ভি ভি নিচে নিচে ভি স্কোয়ার, উপরে ভিকে রেখে একবার ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস, এই মাইনাসটা দিতে অনেকে ভুলে যায়, এখানে অনেকে প্লাস দিয়ে দেয়, কিন্তু এখানে এটা ইউ ভি বলে নাই, আপনি কি ইউ বাই ভি করতেছেন, তাহলে এখানে ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। আপনি আবার চাইলে এখানে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্রথমে করতে পারবেন না, এই যেভাবে ফরম্যাট আছে এই ফরম্যাটে আপনাকে আগাইতে হবে। তাহলে এই ফরম্যাটে আমরা আগাই, তাহলে এখানে এখন সেম ভাবে এখানে এটাকে ইউ চিন্তা করবো, ইউ চিন্তা করবো আর এটাকে ভি চিন্তা করবো, শেষ। তাহলে এক্স ভেক্টরের মতো আছে, থাকুক। দেন এখানে কি করে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন নিচেরটা কি, নিচে ভি কে স্কোয়ার করছি ডিভাইড উপরে কি হচ্ছে ভি কে রেখে, যে ভি কে রেখে দিছি, দেন ইউ এর ডিফারেন্সিয়েশন করছি কিসের, এক্স এর সাপেক্ষে। এখন এক্স ওয়াই জেড কে আমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এই যে ডি বাই ডি এক্স এর সাপেক্ষে আমি যখন এক্স ওয়াই জেড কে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এক্স কাটা চলে যাবে, থাকবে শুধু কত ওয়াই জেড, এখানে জাস্ট ওয়াই জেড লিখছি। সেম ভাবে এখানেও একই একই পদ্ধতি অ্যাপ্লাই করছি, সেটা কি নিচেরটাকে রেখে দিছি, সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, মাইনাস, তারপরে মাইনাস মাইনাস দিয়ে কি ইউকে রেখে এই যে এক্স ওয়াই জেড ইউকে এক্সে ভি এ ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখন ডি বাই ডিএক্স এর সাপেক্ষে আমরা যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারে যখন ডিফারেন্সিয়েশন করবো, এটা তো বাদ যাচ্ছে না, তাহলে কত টু এক্স থাকবে না, এখানে টু এক্স থাকবে। এই ডিফারেন্সিয়েশন নর্মাল ডিফারেন্সিয়েশন আপনারা আশা করি পারেন, এই জন্য আমি আর ইন ডিটেলস আর ব্যাকে গেলাম না। তো এখানে কি হবে তখন টু এক্স হবে, তো এক্স ওয়াই জেড ইন্টু টু এক্স এটা, তাহলে এই পার্ট শেষ। দেন পরের প্রতি পার্টে সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর দ্বিতীয়বার রিপিট করলাম না, সেম ভাবে একই জিনিস একই একই ফর্মুলা, সেম প্যাটার্ন সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কিছু না, সেম মেথড। দেখেন এই যে এই ভিকে রেখে দিছি স্কোয়ার, উপরে ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, শেষ, আর কিছু না। আপনি জাস্ট এটাকে ইউ কল্পনা করবেন আর এটাকে ভি কল্পনা করবেন, দেন ডিফারেন্সিয়েশনে ফালাই দিবেন, ফর্মুলা বেসিক ফর্মুলা দেওয়াই আছে, আর কিচ্ছু না। এই যে বেসিক ফর্মুলা দেওয়া আছে, আপনি জাস্ট ফর্মুলা ফালাই দিবেন, দেন এই অতটুকু করে দেন এই পার্টটাও সেম ভাবে সম্পন্ন করবেন। করার পরে দেন আসেন এরপরে, এরপরে কি করবো, অ্যাট পয়েন্ট, অ্যাট পয়েন্ট এটা কেন, এবার দেখেন আপনি আবার কোশ্চেনে চলে যান। কোশ্চেনে দেখেন, কোশ্চেনে আপনাকে বলছে ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ফলোইং ফাংশন দেওয়া আছে এবং একটা পয়েন্ট দেওয়া আছে। পয়েন্ট মানে কি, যে 1,1,1 মানে কি দেওয়া আছে, মানে যেহেতু এটা স্কেলার তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কত 1, আবার জেড এর ভ্যালু কত 1। কিন্তু আপনার যদি এটা যদি আপনার ইয়াতে থাকতো, যদি সিলিন্ড্রিক্যাল থাকতো এবং সেখানে যদি 1 1 দেওয়া থাকতো, তখন 1 1 1 দেওয়া থাকতো, তখন তখন কি বলতেন, তখন হচ্ছে আর এর ভ্যালু কত 1, তারপরে থিটার ভ্যালু কত 1 আর জেড এর ভ্যালু 1। তাহলে আশা করি বুঝা গেছে। আমরা যখন আমাদের যখন যেটা যদি আমাকে সিলিন্ড্রিক্যাল থাকে তাহলে আমাকে তখন ওগুলো সিলিন্ড্রিক্যাল ওয়াইজ হবে, আর থিটা জেড হবে আর ফাই জেড আকারে হবে, আর যখন স্ফেরিক্যাল হবে তখন এটা হবে ক্যাপিটাল আর, আর এটা হবে কি আমার থিটার ভ্যালু, এটা হবে ফাই এর ভ্যালু। আশা করি আর ফাই আর থিটা ফাই এর ভ্যালু, তখন এটা জিনিসটা ওভাবে হবে। তো আশা করি এই জিনিসগুলা মানে পয়েন্ট ট্রান্সফরমেশন আমরা অনেক করছি, এগুলা আর দ্বিতীয়বার রিপিটেশনের দরকার নেই। তো এখন কি হয়েছে, এখন এখানে পয়েন্ট দেওয়া আছে, তার মানে কত এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, ওই ভ্যালুগুলো জাস্ট এখানে বসাই দিব, আর কিছু না। তাহলে এখন কি করব, এখন কাজ হচ্ছে এই যে এখানে দেখি অ্যাট পয়েন্ট, অ্যাট পয়েন্ট যে পয়েন্টটা দেওয়া আছে ওইটা গ্রেডিয়েন্ট অফ টি। এখন এই যে মানটা আমরা বের করছি না, এই বড় মান, এখানে সবগুলাতে আমরা এই যে ফাঁকা যেগুলা ভেক্টর বাদে যেগুলো আছে এক্স ওয়াই জেড, এই যে এখানে মানগুলা বসাই দেবো। তো এখন এইগুলা সবগুলা ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে করে ফাইনালি মানগুলা বের করা যায়। তাহলে এখানে বের করলে ক্যালকুলেটর যদি ফুল এটা ক্যালকুলেটরে বসাই বা হাতেও করি ক্যালকুলেশন, এটা এই ক্যালকুলেশনটা আবার দেখানোর দরকার নাই, এটা কেউ চাইলে দেখাতে পারে, 1 1 এত লিখে দেখানোর দরকার নেই, ক্যালকুলেটরে ধাপাধাপ ক্যালকুলেটরে মানে প্রেস করে টাইপ করে দেন অ্যান্সারটা জাস্ট মানে ভ্যালুটা বের করে জাস্ট এখানে লিখে দেবো। তাহলে ভ্যালু বের করলে এখানে আসে দেখা যায়, তাহলে এক্স ভেক্টর মতো আছে, দেন এটার ভ্যালু হচ্ছে 1/9, সেম ভাবে এখানেও 1/9 আসবে, ওয়াই ভেক্টরের মতো আছে, প্লাস জেড ভেক্টর ইন্টু 1/9। ওকে, এই যে এখানে। আচ্ছা, তারপরে কি, তারপরে এখন তারপরে এইখান থেকে এই যে এই লাইন থেকে আমাকে 1/9 চাইলে এটা এখানে শেষ করে দেওয়া যায়, অ্যান্সার এখানে দেওয়া যায়, কিন্তু এখানে জাস্ট সৌন্দর্য বর্ধন করছি, সেটা কি 1/9 কমন নিয়ে জাস্ট একসাথে লিখছি, আর কিছু না। তাহলে এটাই অ্যান্সার। তাহলে গ্রেডিয়েন্ট আশা করি বুঝা গেছে। এখন আমরা শিফট করব হচ্ছে আমাদের কিসে, সেটা হচ্ছে ডাইভারজেন্স এবং কার্লে। প্রথমে আমরা ডাইভারজেন্স আলোচনা করব।
আচ্ছা, ডাইভারজেন্স আলোচনার জন্য আমরা প্রথমে কি ডাইভারজেন্সের ফর্মুলা জানি না? তাহলে প্রথম আমরা ডাইভারজেন্সের ফর্মুলা কি জানি? এই যে আমাদের এখানে কিন্তু ডাইভারজেন্সের ফর্মুলা দেওয়া আছে। ডাইভারজেন্সের ফর্মুলাটা কি? এই যে ওয়ান ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট হবে। এখন আমরা এই জিনিসটা অনেকে বুঝি না, কখন ডট হবে কখন ক্রস হবে, আমরা ঘোলায় ফেলি। ঘোলায় ফেলার দরকার নাই। ডাইভারজেন্স মানে কি? ডি মানে প্রথম অক্ষর ডি, তার মানে হচ্ছে ডট। আচ্ছা, এই যে ডেল ডট এ। আর কার্ল প্রথম অক্ষর কি? ফার্স্ট লেটার কি? সি, মানে হচ্ছে ক্রস। তার মানে হচ্ছে এই দেখেন এখানে ডেল ক্রস এ। এ মানে হচ্ছে যে ভেক্টরটা দেওয়া থাকবে ওইটা, ওই ভেক্টরের নাম এ না থেকে ওই ভেক্টরের নাম যে কোনো লেটার থাকতে পারে, সি ডি ই এফ জি এ, যে কোনো লেটার থাকতে পারে। আপনি ডেল ডট, যদি ডাইভারজেন্স বলে ডেল ডট বি। আর যদি কার্ল বলে তাহলে ক্রস, তার মানে কিন্তু ডেল ক্রস বি অথবা ডেল ক্রস সি, ভেক্টরটা যে নামে থাকবে। আচ্ছা, তাহলে এখন এখানে সূত্রটা কি? ওয়ান বাই, আর ডাইভারজেন্সের ক্ষেত্রে সূত্রটা ওয়ান বাই এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি। আর থার্ড ব্র্যাকেট দেন ডেল বাই ডেল ইউ ওয়ান এ ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট এ ওয়ান এইচ টু এইচ থ্রি প্লাস। এখন দেখেন, এই যে দেখেন এখানে জিনিসটা একটু খেয়াল রাখলে, একটু একটু মনে রাখলে, মানে একটু আপনারা যেই যার সুবিধা মতো যেভাবে ছন্দ দিয়ে হোক বা যেভাবে টেকনিক খাটাবে, একটু এটা একটু মনে রাখতে হবে, আর কিছু করার নাই। এটার অল্টারনেটিভ কোনো টেকনিক আপনাকে আমি শিখিয়ে পারবো না। সূত্র তো সূত্রই, ফর্মুলা তো ফর্মুলা, ফর্মুলা আপনাকে মনে রাখতে হবে। তো এটাকে আর দোয়া করেন, যদি মনে করেন যে আপনাদের যাদের কুইজে আছে তাদেরকে তো এটা দেওয়া থাকবে, তাদেরকে বলে দিবে না, তাদেরকে করতে হবে। তবে যারা নেক্সট সেমিস্টারে যারা ফাইনাল মানে ফাইনাল টার্মে বসবেন সেন্ট্রালি এক্সামে, তবে সেন্ট্রাল এক্সামে সম্ভবত এগুলো দেওয়া থাকবে। তবে এটা ওই ভরসা যাওয়ার দরকার নাই, মুখস্থ করে যাবেন। কেননা দিল না, সামহাও যে কোনোভাবে আপনাকে দিল না, মানে মানগুলা সাধারণত এগুলা দিয়ে দেয়। তবে দিল না, না দিলে তখন কি করবেন? আপনার কাছে তো তখন আর মানে মনে রাখা ছাড়া, ওইটাই ছাড়া তো আর কোনো উপায় উপায় নাই। তো বা নকল করা ছাড়া তো উপায় নাই। তার চেয়ে বরং আপনারা একটু মনে রাখেন। তবে এটা মোটামুটি শিওর থাকেন যে এগুলো দেওয়া থাকে, এগুলো দেওয়া থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন দেখেন, তাহলে এখানে ওয়ান বাই এইচ ওয়ান দেন ডেল বাই ডেল ইউ ওয়ান, দেন এখানে এইচ ওয়ান ইস টু এস থ্রি না লিখে যদি ইউ ওয়ান নিয়ে ডিল করতেছি তখন এখানে এ ওয়ান হবে। আবার দেন পাবে ডেল ইউ টু, সেম একই প্যাটার্নে যেটা লিখছি, প্রথম প্যাটার্নে যেটা লিখছি ওই প্যাটার্নে বাকি দুইটা লিখবো। শুধুমাত্র এখানে দেখেন এখানে ডেল ইউ টু লিখছি, এজন্য এখানে এইচ ওয়ান এস টু বাদ যাবে, এখানে এ টু হবে। এস টুকে রিপ্লেস করে এ টু হয়েছে, এখানে আবার এইচ থ্রিকে রিপ্লেস করে এইচ থ্রি হয়েছে, আর কিছু না। বাদ বাকি সূত্র সেম, এখানেও এই সূত্রটা। তাহলে সূত্র যেটা দেওয়া আছে এগুলো তো সূত্র, এগুলো আর ব্যাখ্যা করার কিছু নাই। চলেন আমরা ম্যাথ করি। আচ্ছা, ডাইভারজেন্সের জন্য যেটা আমি লিখছিলাম সেটা হচ্ছে ডাইভারজেন্সের ডি থেকে আসছে ডট আর সি থেকে ক্রস, এটা মনে রাখার জন্য, আর কিছু না। তাহলে এরপরে দেখেন, এরপরে আমরা এখানে একটা করছি যে এখানে একটা কয়েকটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পল থেকে আমি এখানে দেখেন কোশ্চেনগুলো কীভাবে থাকে। ডিটারমাইন ডাইভারজেন্স অ্যান্ড কার্ল, অলসো চেক ইচ অফ দ্য ফলোইং ভেক্টর সলিনয়েডাল। তো সলিনয়েডাল আর কনজারভেটিভ অর বোথ, যাদের নাই, এটাকে কি বলে, যাদের এবার কুইজ আছে তাদের হয়তো এই পার্টটা নাই। তবে যাদের ইনশাল্লাহ নেক্সট সেমিস্টারে করবেন বা পরবর্তী সেমিস্টার, যে সেমিস্টারে আপনারা ম্যাথ ফোরটা করেন না কেন, এই টাইপের ম্যাথ যদি আসে বা সাথে সাথে প্রমাণ করতে বলে যে সলিনয়েডাল নাকি কনজারভেটিভ, ওইটা আমি দেখাই দিব আর কি। কোশ্চেনটা এরকম থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি এখানে বি নাম্বারটা করব। যেহেতু আমি কার্তেসিয়ান দিয়ে একটা দেখাইছি, তা আমি এখন সিলিন্ড্রিক্যাল দিয়ে আপনাদেরকে একটা দেখাবো। সেটার জন্য ডাইভারজেন্সও দেখাবো, একটা কার্লও দেখাবো। তাহলে এখানে ডাইভারজেন্স কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে এখন আমরা ডাইভারজেন্স শুরু করি। তাহলে প্রথমে আমাকে ডাইভারজেন্স করতে হবে। তো আমাদের কোশ্চেনটা আমি ভেক্টরটা লিখে নিছি। এখানে এটা কি লিখছি এটা এখন আপনার জানার দরকার নেই। আচ্ছা, তাও আপনি বুঝাই দিই। সেটা হচ্ছে এটা লেখার পরে দেন আপনার এই যে ডট ডট দিয়ে এটা লেখার দরকার নেই, আপনি বোঝার জন্য। এখানে যে আমি যে সূত্রের মধ্যে যে এ ওয়ান ব্যবহার হয়েছে না, এ ওয়ান কোথা থেকে আসে? এ ওয়ান হচ্ছে যে ইউনিট ভেক্টর, মানে এই কার্তেশিয়ান, এই যে আর ভেক্টর বলেন, এই যে ফাই ভেক্টর বলেন, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের সাথে যে সহগগুলো আছে, ইউনিট ভেক্টরের সহগগুলোকে বলা হয় হচ্ছে, এগুলো হচ্ছে এ ওয়ান এ টু। ঠিক আছে, তাহলে এখন এই একটা ভেক্টর, পুরো একটা এই হচ্ছে পুরো একটা ভেক্টর। এই ভেক্টরের মধ্যে ইউনিট ভেক্টর আছে দুইটা। এটা এই প্রথম আর ভেক্টরের, আর ইউনিট ভেক্টরের সহগ কি এ ওয়ান, আর ফাই ইউনিট ভেক্টরের সহগ কি এ টু। তো আশা করি বুঝা গেছে, এ ওয়ানের ভ্যালু হচ্ছে সাইন ফাই বাই আর, আর এ টুর ভ্যালু হচ্ছে কস ফাই বাই আর স্কোয়ার। জাস্ট এটাই, এতটুকু। আপনি চাইলে এখানে ডট ডট, আমরা তো এভাবে বোঝানোর জন্য লিখছি, আপনি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি এটা লিখে দিতে পারেন, এ ওয়ান হচ্ছে এটা আর এ টু হচ্ছে আপনার কস ফাই বাই আর স্কোয়ার। এটা না লিখলেও সমস্যা না, আপনি তো মেইন অঙ্কের মধ্যে লিখতেছেনই, এটা দরকার নেই, আপনি বোঝার জন্য লিখছেন। আচ্ছা, তাহলে এখানে সূত্র কি? ডাইভারজেন্স, যখন ডাইভারজেন্স করবেন তখন লিখবেন ডিআইভি, ডিভ মানে ডাইভারজেন্স ডট এ, ডাইভারজেন্স এ ইজ ইকুয়াল টু আপনার যে সূত্র যেটা দেখছেন, ঠিক আছে না, এই সূত্রটা লিখে দিবেন, আর কিছু না। আপনি যারা ডাইভারজেন্স এ দিয়ে এটাও লিখতে পারেন, ডাইভারজেন্স এ ইজ ইকুয়াল টু আপনি এ এভাবে এই ডট এই কথাটা লিখতে পারেন। আমি এটা লিখি নাই, দরকার নেই।
আবার ডাইভারজেন্স এ দিয়ে ডাইরেক্ট আপনি সূত্রতে চলে যান, মেন সূত্র লিখে দিছি। সূত্র লেখার পরে এখন সূত্রতে জাস্ট ভ্যালুগুলো পুট করছি, আর কিছু না। এখন যেহেতু এটা কাটতেছি সিলিন্ড্রিক্যাল ফরম্যাটে আছে, তাহলে সিলিন্ড্রিক্যাল ফরম্যাটের জন্য আমার ভ্যালুগুলো কি, ইউ1 ভ্যালু হচ্ছে, ইউ1 হচ্ছে কত আর, ইউ2 কত হচ্ছে ফাই, আর ইউ3 হচ্ছে আমার কি জেড, আর এইচ1 কি 1 আর 1। এইচ1 এইচ টু এস টি হচ্ছে, এইচ1 হচ্ছে 1, এইচ2 হচ্ছে আর স্মল আর এস টি হচ্ছে আমার 1। তো এইগুলোই এখানে লিখছি। তাহলে এখানে দেখেন 1/h1 তার মানে কত 1 আর ইন্টু 1 মানে কত আর, এখানে দেন থার্ড ব্র্যাকেট, দেন ডেল বাই ইউ1 মানে কত আর, তাহলে ডেল বাই ডেল আর ডিভাইডেড বাই এ ওয়ান মানে কি, এই যে এখান থেকে জাস্ট খানি লিখে দিছি, ইন্টু ইন্টু দেন এইচ2 ভ্যালু কত আর ইন্টু এইচ3 ভ্যালু 1, তাহলে আর ইন্টু 1 মানে হচ্ছে আর, এই যে গুণ আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস, দেন এই পার্টের মধ্যে এই পার্টের কাজটা করছি, ডেল বাই ডেল ফাই ইউ2 মানে ডেল ফাই, দেন কস ফাই বাই আর স্কোয়ার। আশা করি আপনারা এই জিনিসটা সম্পূর্ণ এই লাইনটা বুঝে গেছেন, আর বোঝানোর দরকার নেই। আচ্ছা এখানে এই জিনিস এই লাইনটা দেখাই, এখানে হচ্ছে এই পার্টে কি করছি, ডেল বাই ডেল ইউ থ্রি মানে তো জানি জেড। আচ্ছা কিন্তু এইচ1 এর ভ্যালু জানি, এইচ2 ভ্যালু জানি, এটা কত 1 ইন্টু আর কত আর ডট মানে গুণ আর কি, দেন এটার সাথে এ3। এখন এ3 ভ্যালু তো আমি জানি না, আমি তো এ2 ভ্যালু জানি, এ3 ভ্যালু নাই মানে কি কিছু না, মানে কত জিরো, তার মানে এখানে এ3 জিরো, তার মানে এই পার্ট জিরো মানে কি পুরোটা জিরো। আচ্ছা তাহলে এখন দেখেন এবার আসেন 1/r এটার মধ্যে থাকুক, থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা করি, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো। তাহলে এখানে দেখেন এখানে ডেল বাই ডেল আর, এখানে এই যে দেখেন ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, প্রথমে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখেন কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে কত শুধুমাত্র সাইন ফাই থাকে। তাহলে এখন এখানে ডেল আর মানে কি ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে আর এর সাপেক্ষে আপনি যখন সাইন ফাইকে ডিফারেন্সিয়েশন করবেন কোনো একটা আননোন প্রপার্টিস, দেখেন এখানে কিন্তু শুধুমাত্র সাইন ফাই আছে, তাহলে এটা একটা আননোন প্রপার্টিস, কোনো একটা আননোন প্রপার্টিসকে আপনি আর এর সাপেক্ষে ওইটা সেম টু সেম না আপনি আননোন কোনো একটা ভ্যালুকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করতে চান, তাহলে আলটিমেটলি কি এটাকে আননোন মানে কি এটা কনস্ট্যান্ট হয়ে গেছে না, তাহলে এখানে অ্যান্সার কত আসবে জিরো আসে, তাহলে জিরো প্লাস। দেন এবার আসি এই পার্টে, দেন এখানে দেখেন ডেল বাই ডেল ফাই এর সাপেক্ষে আপনি এখানে করবেন, তা এখন এখানে ফাই যুক্ত অংশটা আপনি রাখবেন, বাকি থাকে কি ফাই যুক্ত অংশ বাদে কস ফাইকে বাদে আপনি যদি লেখেন, তাহলে এটাকে লেখা যায় না 1/r² ইন্টু কস ফাই লেখা যায় না, তাহলে এখানে 1/r² যদি আপনি আলাদা রাখেন, তাহলে কি ডেল বাই ডেল ফাই কস ফাইকে আপনি ডেল বাই ডেল ফাই এর সাপেক্ষে আপনি কস ফাইকে ডিফারেন্সিয়েশন করতেছেন, তাহলে কস ফাইকে আপনি যখন ডিফারেন্সিয়েশন করবেন, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে মাইনাস সাইন ফাই হবে, তাহলে ওইটাই লিখছি 1/r² ইন্টু মাইনাস সাইন ফাই প্লাস, আর এটা তো জিরো জিরো এর মতো আছে। এরপরে দেখেন এরপরে কি করছি, এখানে জাস্ট খালি নর্মাল যোগ বিয়োগ করছি, ওই যে 1/rটাকে এটার সাথে গুণ করে দিচ্ছি মানে কত জিরো, আর এটার সাথে জিরো, তার মানে এখানে থাকে কত প্লাসে মাইনাসে মাইনাস সাইন ফাই বাই এই যে 1/r ইন্টু 1/r², তাহলে নিচে নিচে গুণ হবে, তাহলে 1/r³, 1/r², তাহলে মাইনাস সাইন ফাই বাই r³, এটা ডাইভারজেন্স এ, তাহলে ডাইভারজেন্সের ভ্যালুটা বের হয়ে গেছে, এটা আপনার ডাইভারজেন্স নির্ণয় হয়ে গেছে। এরপরে আসেন সেম ম্যাথে আমরা কার্ল নির্ণয় করব, সেম ম্যাথটার কার্ল নির্ণয় করব। তো কার্ল নির্ণয় করার জন্য যে কাজ সেই কথা, সেটা হচ্ছে এই যে কোশ্চেন যেটা আছে এটা একটু লিখে নিলাম, এই যেটা মানে কোশ্চেন বলতে গেলে যেটা গিভেন ভেক্টর দেওয়া আছে এটা লিখে নিলাম। এটা যদি আপনি নাও লিখেন, কারণ আমি লিখছি, কারণ হচ্ছে আমার তো বারবার শিফট করা সম্ভব না, এই জন্য আমি লিখে নিচ্ছি। আপনার তো পরীক্ষার হলে আপনার সামনে কোশ্চেন থাকবে, আপনি অ্যান্সার স্ক্রিপ্টে জাস্ট শুধু অ্যান্সার লিখবেন, তখন আপনার এই লাইনটা লেখারও দরকার নেই, এই যে এই সমস্যা না, আপনি ডাইরেক্ট তখন শিফটেড কারলে হবে। মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, যত আপনি শর্ট করতে পারবেন, যত আপনি লাইন কমাইতে পারবেন, তত আপনার জন্য বেটার, টাইম সেভিং হবে, কারণ আলটিমেটলি আপনার উত্তর মিলাটাই হচ্ছে মেইন, এবং ভিতরের স্টেপ আপনি মেইন স্টেপগুলো করতেছেন, এগুলো তো সব হাবি যাবি, এগুলো তো দরকার নাই, মেইন স্টেপগুলো ঠিক আছে কিনা টিচার আপনার ওগুলা দেখবে। আচ্ছা তাহলে দেখেন কার্লের সূত্রটা লিখছি, এই সূত্র ওখানে আছে, এই সূত্র বর্ণনা করার কিছু নাই, জাস্ট মুখস্থ করবেন, যারা শর্ট তো আপনারা যে যার মতো টেকনিক দিয়ে এটা মুখস্থ করবেন। আচ্ছা জাস্ট এখন কি করব, এই সূত্র ওয়াইজ যেহেতু এটা কি এটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল, জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, আর কিচ্ছু না, 1/r সেম এখানে আর কিছু না, ভ্যালুগুলো বসাইছি। ভ্যালুগুলো বসানোর পরে দেন এটার মধ্যে কি আমরা এই ভিতরে কি এটা একটা ডিটারমিনেন্ট হয়ে গেছে, ডিটারমিনেন্ট করছি, ডিটারমিনেন্ট কীভাবে করে এটা তো আমরা সবাই জানি, এটাকে ধরলে এটা বাদ এটা বাদ, এদের মধ্যে করছি এখানে দেখেন, তাহলে তাহলে এটার কি জিরো, আর এখানে দেখেন ডেল জেড এর সাপেক্ষে আপনি যখন আর এই পুরোটাকে ডিফারেন্সিয়েশন করবেন, তার মানে এটা আননোন একটা ভ্যালু, এখানে কোনো জেড টার্ম নাই, তাহলে জেড এর সাপেক্ষে আপনি ডিফারেন্সিয়েশন করবেন কাকে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত জিরো, এই জন্য এখানে জিরো মাইনাস। এবার এটাকে ধরে আপনি কি করবেন, এই যে এটা বাদ, তার মানে এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশন হবে, তার মানে দেখেন এখন এটার সরি মাল্টিপ্লিকেশন, তাহলে এটার সাথে যখন জিরো হবে, আবার এখানে যেমন ডেল জেডের সাপেক্ষে আপনি কি এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবেন না, তার মানে এটা জিরো, এই জিরো প্লাস। এবার আসেন এই যে এটাকে নিব, তাহলে এটাকে নিলে এই পাশ বাদ, মানে ফার্স্ট কলাম আর থার্ড কলাম, সরি ফার্স্ট রো থার্ড কলাম বাদ,
তার মানে কি তখন এই দুইটার মধ্যে আর এই দুইটার মধ্যে মাল্টিপ্লিকেশন হবে, আর গুণন হবে। তাহলে এই দুইটার মধ্যে আপনি অ্যাঙ্গেল গুণন, অ্যাঙ্গেল মাল্টিপ্লিকেশন করেন না, অ্যাঙ্গুলার মাল্টিপ্লিকেশন করলে এখন দেখেন আপনার এখানে ডেল বা ডেল আর আর কস ফাই আর, এখানে দেখেন এখানে কিন্তু আপনার আর আছে। তার মানে দেখেন আর যুক্ত অংশটাকে আপনি এভাবে লিখতে পারেন কস ফাই। আপনি এটাকে কিভাবে লিখতে পারেন আমি দেখাই, ডিফারেন্সিয়েশনটা কিভাবে করলাম হালকার উপর ঝাপসা দিয়ে একটু দেখাই। যেমন আপনি ডেল বাই ডেল আর আপনি কস ফাইটাকে আলাদা নিয়ে আসেন, কস ফাই আপনার এখানে কোনো কাজ নাই, কস ফাই আলটিমেটলি কোনো কাজ নেই। এবারে এটাকে আর ইনভার্স লেখা যায় না। এখন দেখেন, এখন কস ফাই এর মতো রাখলাম, রাখার পরে এবার আর ইনভার্সকে আপনি যখন ডিফারেন্সিয়েশন করবেন তখন -1 তার মানে কত আর ইনভার্স 2। তাহলে এটাকে আপনি যখন করবেন সোজা ভাষায় যদি করেন, যদি ভগ্নাংশ আকারে লেখেন তাহলে -cos φ/r²। জাস্ট এখানে ওইটাই লিখছি -cos φ/r²। এই জিনিসটা এই পার্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করছি। ওকে ফাইন। তারপরে এখানে এটা করার পরে ওকে তারপরে এখানে এই পার্টে কি করছি, এই যে এখানে দেখেন আর এখানে কিন্তু এটা যাচ্ছে, কিন্তু এখানে আবার যাচ্ছে না, এখানে কি জিরো হয়ে গেছে। এখানে ওই পার্টটাই জাস্ট খালি জিরো আর লিখি নাই, লিখছি। এতটুকু পার্ট আশা করি বুঝে গেছে, জেড ভেক্টর। তাহলে এই লাইনটাও আপনারা লাস্ট এই লাইন বুঝে গেছেন। দেন এই লাইনে এখন কি করছি, এখন জাস্ট 1/r, এটা 1/r কি এটা কি গুণ হয়ে যায় না নিচে নিচে। তাহলে এখানে জেড ভেক্টরটাকে আলাদা রাখছি, জেড ভেক্টর ইন্টু সাজাই লিখছি আর কি -cos φ/r3। তাহলে এটা অ্যান্সার। তাহলে কার্লের মানে এই সেম ম্যাথের কার্লের অ্যান্সারটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কার্ল নির্ণয় করে। এখন আমরা চলে যাব হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট শেষ, আমাদের ডাইভারজেন্স শেষ, আমাদের কার্ল শেষ। এখন আমরা চলে যাব ডিরেকশনাল ডেরিভেটিভস। আচ্ছা, ডিরেকশনাল ডেরিভেটিভস করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, ডিরেকশনাল ডেরিভেটিভসের জন্য কিছু স্টেপ, মানে আমি তো সবসময় স্টেপ দিয়েই করাই। স্টেপ দিয়ে করলে আমার জন্য মনে হয় আপনাদের জন্য সুবিধা, আমার মনে হয় এটা সোজা। বিকজ আপনি যদি আপনার মাথার মধ্যে যদি কিছু যদি না রাখতে পারেন, শুধুমাত্র যদি ম্যাথ করার স্টেপগুলো আপনি জানতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ম্যাথ অটোমেটিক্যালি আগায় যাবে। বিকজ বাকি ম্যাথ স্টেপগুলো এবং ফর্মুলাগুলো জানা থাকলে বাকিগুলো হচ্ছে আপনার খালি মানগুলো বসানো, আর কিছু না। তাহলে স্টেপটা কি আমরা একটু দেখি। আমি স্টেপটা লিখছি এখানে। স্টেপটা কি, স্টেপটা হচ্ছে প্রথমে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট ফর্মুলা। মানে ডিরেকশনাল ডেরিভেটিভসের প্রথমে আমরা কি করব, গ্রেডিয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। দেন ওই গ্রেডিয়েন্ট ফর্মুলার সাথে ডট অপারেশন করব। উইথ কোনটার সাথে, ওই গ্রেডিয়েন্ট ফর্মুলাকে ডট অপারেশনের মাধ্যমে ডট অপারেশন করব গ্রেডিয়েন্ট ফর্মুলার সাথে কোনটা, ইউনিট ভেক্টর ডট অপারেশন করব। তাহলে দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ মনে রেখে দেন আমরা এখন চলেন ম্যাথ আগাই। তো এখানে ডিরেকশনাল ডেরিভেটিভসের একটা ম্যাথ আমরা নিছি। তো এখানে কোশ্চেন কি বলছে দেখেন, এখানে বলতেছে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভস অফ টি। একটা ফাংশন দেওয়া আছে, স্কেলার ফাংশন। তো একটা দেওয়া আছে অ্যাট দ্য পয়েন্ট, একটা পয়েন্টও দেওয়া আছে। তার মানে এখন দেখেন ফাংশনগুলো কি কার্তেশিয়ান, তার মানে কি এটা একটা কার্তেশিয়ান, এই যে ভ্যালুগুলোও কি তখন কার্তেশিয়ানের ভ্যালু হবে। তার মানে কি এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা জেড এর ভ্যালু জেনে গেছি। ইন দ্য ডিরেকশন, একটা ডিরেকশন দেওয়া আছে, সেটা কি, সেটাও একটা ভেক্টর আকারেই দেওয়া আছে। আচ্ছা ফাইন, ভালো। এখন দেখেন এটা তো একটা ভেক্টর আকারে দেওয়া আছে, এটা তো ইউনিট ভেক্টর আকারে দেওয়া নেই। এটাকে আমরা ইউনিট ভেক্টর করতে হবে, বিকজ আমাদেরকে স্টেপ ফলো করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি, এটা কি করতে হবে এটা পরে দেখি। তাহলে ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট ফর্মুলা। তাহলে যে ভেক্টরটা যেটা দেওয়া আছে, ওই যে ফাংশনটা দেওয়া আছে, ওই ফাংশনটার উপর আমরা গ্রেডিয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে টি এর উপর আমরা গ্রেডিয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্টের ফর্মুলা তো আমরা জানি, ফর্মুলা লিখছি, দেন অ্যাপ্লাই করছি। তাহলে গ্রেডিয়েন্টের যে নিয়মটা ওইটাই এখানে একই করছি, এখানে ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি এখানে দেখেন কি হয়েছে, দেখেন এই যে গ্রেডিয়েন্টের আমরা ডেলটি পাইছি, এটা একটা গ্রেডিয়েন্টের ভ্যালু পাইছি। ওকে ফাইন। এখন এরপরে কি হয়েছে, এখানে অনেকে কি করে, এই যে পয়েন্ট যেটা দেওয়া আছে অ্যাট দ্য পয়েন্ট, আমি যেটা লিখছি অ্যাট দ্য পয়েন্টে, এই যে পয়েন্টগুলোর ভ্যালুটা এখানে বসায় দেয়, এই গ্রেডিয়েন্টের মধ্যে বসায় দেয়। আপনি চাইলে বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি কি করছি এই ম্যাথে, এটা একদম লাস্টে যায় করছি। এটাতে লাস্টে যায় করলেও কোনো সমস্যা নাই, ফার্স্টে দিয়ে করলেও কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। মানগুলো কিন্তু আলটিমেটলি একই আসবে। তবে আমি এখানে প্রথমে করি নাই, তো এই জন্য আমি লাস্টে দেখাই দিচ্ছি। তো আপনারা, আমি রেকমেন্ডেশন থাকবে প্রথমেই করে দেন, সমস্যা নেই, এত ঝামেলা নেওয়ার দরকার নেই, অনেক সময় ভুলে যাবেন। আমরা লাইন বাই লাইন যেহেতু আগাবো, তাহলে গ্রেডিয়েন্ট করছি, দেন অ্যাট দ্য পয়েন্ট দেওয়া আছে, দেন পয়েন্টগুলো এখানে বসায় অ্যাট দ্য পয়েন্ট। ওইটার জন্য এখানে এক্স এর ভ্যালুটা, এখানে ওয়াই এর ভ্যালু হবে কত, -1, দেন ওয়াই এর ভ্যালু -1, জেড এর ভ্যালু কত হবে 4, সরি এখানে জেড এর ভ্যালু 4 বসায় ক্যালকুলেশন করে একটা সুন্দর একটা ভ্যালু পাবেন। ওকে, মানে একটা ভেক্টর পাবেন, একটু মিনিমাইজ হবে, ঠিক আছে। এখানে ওয়াই টার্মগুলো চলকগুলো চলে যাবে, শুধু ভেক্টরগুলো থাকবে, সাথে কিছু ডিজিট থাকলে ডিজিট আসবে। তো ওইটা করে দেন ডেল্টা টি পাইছি। ওকে, আমি মনে করেন লাস্টে করলাম, কেউ যদি লাস্টে করে তাহলে লাস্টে করতে পারে, আমি যেভাবে করছি। আচ্ছা ডেল্টা টি পাইছি, ডেল্টা টি পাওয়ার পরে দেন আমার ফার্স্ট স্টেপ কিন্তু ডান।
আমার ফার্স্ট স্টেপ ডান। দেন সেকেন্ড স্টেপ কি বলছে? সেকেন্ড স্টেপ বলছে ডট অপারেশন উইথ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের সাথে ডট অপারেশন করতে, কিন্তু এখন কোশ্চেনে তো আমার কোনো ইউনিট ভেক্টর দেওয়া নাই। ইউনিট ভেক্টর মানে হচ্ছে কোনো একটা ভেক্টর শুধুমাত্র, এই যে দেখেন এ বি, মানে কোনো একটা ভেক্টর, এটার উপর শুধুমাত্র একটা ভেক্টর দেওয়া থাকবে, সিঙ্গেল। কিন্তু এখানে তো শুধুমাত্র ডি দেওয়া আছে, এটার উপর তো কোনো ভেক্টর দেওয়া নেই, তার মানে এটা কিন্তু একটা ইউনিট ভেক্টর হইল না। তাহলে এখন কি করতে হবে? এই ডিরেকশনটাকে ইউনিট ভেক্টর, এই ডিরেকশনটার ইউনিট ভেক্টর বের করতে হবে। তাহলে কোনো একটা ভেক্টরের ইউনিট ভেক্টর কীভাবে বের করতে হয়, আমরা কিন্তু এটা ইন্টারমিডিয়েটের ফিজিক্সে বলেন বা এটা করে আসছি, অথবা আমরা ম্যাথ 1-এও করে আসছি। সেটা কি, কোনো একটা ভেক্টরকে আমরা যদি তার মান দ্বারা ভাগ দিই তাহলে আমরা ওই ভেক্টর ইউনিট ভেক্টর পাবো। এখন সাপোজ এই যে ডি এ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা ইউনিট ভেক্টর এ ধরে নিই, এটার ইউনিট ভেক্টর এ। ইউনিট ভেক্টর সাধারণত এ যারা প্রকাশ করা হয়, তো আমরা এ সিম্বল দিলাম, এ ধরে নিলাম। স্মল এ ভেক্টর ইজ ইকুয়াল টু কোনো ভেক্টর, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দেওয়া, মানে কি, এই দেখেন এই যে কমন, আপনাদের এটা মনে পড়ে গেছে, আমি যতদূর জানি, আমি তো লেখাই দিছি, তো আশা করি এটা মনে পড়ে যাওয়ার কথা এখন। তো এই যে ইউনিট ভেক্টর রুট ওভার অফ এই যে তার সহগগুলোকে স্কোয়ার করে যেটা করে, আচ্ছা এটা আপনারা জানি। তাহলে জাস্ট এখানে এটা ক্যালকুলেশন করলে √18 আসে, জাস্ট এখানে বসাই দিছি, এখানে জাস্ট এটা একটা সিম্পলিফিকেশন করছে, আর কিছু নেই, এটা আশা করি বুঝে গেছেন। তাহলে এখন ইউনিট ভেক্টরের ভ্যালুটা পাইছি কত, এটা। তাহলে এখন আমার আবার গ্র্যাডিয়েন্টের ভ্যালুও আছে। তাহলে এবার আমরা স্টেপ 2-তে আগায় যাবো না? স্টেপ 2 কি বলছে? ডট গুণফল করব, ডট মাল্টিপ্লিকেশন করব, কোনটা কিসের সাথে, মানে ডট অপারেশন করব কোনটার সাথে, এই যে গ্র্যাডিয়েন্টের সাথে, যেটা আমরা ইউনিট ভেক্টর পাইছি এই দুইটার মধ্যে ডট করব, আর কিছু না। এই যে ফাইন, এই যে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসাইছি, এই যে গ্র্যাডিয়েন্টের ভ্যালুটা পাইছি এটা, আর ডট এর ভ্যালু, ইউনিট ভেক্টরের ভ্যালু পাইছি এটা। এখন আপনি যদি একটু চালাক হন বা আপনি যদি একটু সময় বাঁচাইতে চান, তাহলে কি হবে, আপনার তো কোশ্চেনের মধ্যে আপনি এই যে জিনিসটা বেরই করছেন, তাহলে এখন আপনি কি করেন জানেন, দেখে দেখে এখান থেকে জাস্ট শুধু এই এই লাইনটা লিখতে পারেন, আলাদা করে এটা লিখলেন না। এখন যদি আপনি যদি লেখেন কোনো সমস্যা নেই, তবে আপনি যদি একটু ফাস্ট হন, ফাস্ট হইতে অঙ্ক করতে পারেন, তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে, আমি হলে কি করতাম, এই লাইনটা কিন্তু আমি আপনাদের জন্য দেখাইছি, আমি হলে কি করতাম, আমি এই লাইনটা লিখতামই না। আসলে আমি এভাবেই অঙ্ক করে এভাবেই ফাইনাল টার্ম দিয়ে আসছি, আমি এগুলো এসব লাইন লিখিই নাই। ফুল নাম্বারই আলহামদুলিল্লাহ পাইছি, আমার একদম 100/100ই ছিল। তো এই জন্য বলতেছি যে আপনি এই লাইনটা চাইলেও স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে তো এই লাইনটা আর এখানে তো আপনি লিখছেনই, আগের লেখাগুলো আপনি সুন্দর করে এত অ্যারেঞ্জমেন্ট করার তো দরকার নেই আপনার। তাও এখানে আপনারা সুবিধা, আমি আপনাদের সুবিধার জন্য লিখে দিলাম। তাহলে এখন আপনি চাইলে এখান থেকে দেখে দেখে ডট গুণফল করে, খাতা তো আপনার সামনেই থাকবে, যদি পিসতে ভিডিও তাহলে ভিডিও পিট করে লিখলেন, বা আপনি এভাবে লিখে দিলেন, কোনো সমস্যা না। তাহলে এখন এখানে ডট গুণফল করেন। তাহলে এখানে ডট গুণফল দেখেন, ডট গুণফলটা আপনারা সবাই জানেন, ডট গুণফলের মধ্যে কি বলছি, ডট গুণফল হচ্ছে কোনো একটা ভেক্টরের সাথে যদি কোনো একটা ভেক্টরকে যদি ডট গুণফল করা হয়, তাহলে ওইটা সমান সমান 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন এক্স ভেক্টরকে সেম সমজাতীয় ভেক্টরের মধ্যে ডট গুণফল করলে 1 হয়ে যায়, কিন্তু ক্রস গুণফল করলে 0 হয়। কিন্তু এখানে আমরা ডট গুণফল করতেছি, এই জন্য দেখেন সমজাতীয় ভেক্টর এক্স ভেক্টরের মধ্যে 1 হয়ে যাচ্ছে, তার মানে সহগগুলা জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে √18 1/√18 ইন্টু ওয়াই স্কোয়ার, মাইনাস এখানে ওয়াই আর ওয়াই গায়েব হয়ে যাবে, ওয়াই ভেক্টর গায়েব হয়ে যাবে, তাহলে 2/√18, জাস্ট খালি মাল্টিপ্লিকেশন করে দিচ্ছে, আর কিছু না। দেন তারপরে কি, এখনো আমাদের কিন্তু কাজ শেষ হয় না, কারণ আমরা কিন্তু ওই যে অ্যাট দ্য পয়েন্ট এই জিনিসটা কিন্তু আমরা এখানে করি নাই। এখানে আমরা জাস্ট ফাইনালি অ্যাট দ্য পয়েন্ট, এটার জন্য যে ডিরেকশনাল ডেরিভেটিভ যে ফাইনাল যে এই ভ্যালুটা আসবে, এটা জাস্ট অ্যান্সার লিখে দিলাম। এখন আপনি যদি এখানে অ্যাট দ্য পয়েন্ট করে ফেলেন, তাহলে আপনার এখানে সুন্দর এই মানটাই এখানে দেখবেন সুন্দর চলে আসছে, দরকার নেই। কথা ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। তাহলে কার্টেসিয়ান ফরম্যাটেডটা দেখছি, এখন আমি আপনাদেরকে একটা সিলিন্ড্রিক্যাল ফরম্যাটেড দেখাবো, যেটা আপনাদের এক্সাম্পল শিটেই আছে, ওইটাই জাস্ট আমি শুধু এখানে দেখাই দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল ফরম্যাটে আছে। তাহলে এখন দেখেন এই যে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভস, এই যে r5z বলেই দিচ্ছে, তার মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা সিলিন্ড্রিক্যাল ফরম্যাটে আছে। অ্যাট দ্য পয়েন্ট, এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, তার মানে আর এর ভ্যালু কত, এখান থেকে 2, আর ফাই এর ভ্যালু কত, মানে হচ্ছে 5/4, আর দেন আর একটা কত জেড এর ভ্যালু, এটা কত 3। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে ইন ডিরেকশন, এখন দেখেন ইন দ্য ডিরেকশন, এই দেখেন এটা কিন্তু শুধুমাত্র আর দেওয়া নেই, আর এর উপর একটা ভেক্টর দেওয়া আছে, তার মানে বুঝবেন এটা একটা ইউনিট ভেক্টর, এটা একটা ইউনিট ভেক্টর। কিন্তু এটা যদি শুধুমাত্র আর দেওয়া থাকতো, তখন কিন্তু এটা ইউনিট ভেক্টর হইতো না।
তখন আপনাকে আর দিয়ে সাথে এক্স, এটা একটা এক্স ওয়াই জেড বা কিছু একটা আপনাকে ভেক্টর আকারে দিত, তখন ওইটাকে আবার আপনি ইউনিট ভেক্টর করে নিতেন কিভাবে, ওই যে আগের যেটা যেটা কার্টেসিয়ান লিখছে কোনো ভেক্টরকে, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিতেন, মান দ্বারা ভাগ দিয়ে যে ভ্যালুটা আসতো ওইটাই আপনার ইউনিট ভেক্টর হইতো। কিন্তু এখন আপনাকে কোশ্চেনে ইউনিট ভেক্টর বলেই দেওয়া আছে, তাহলে আপনার আলাদা করে ইউনিট ভেক্টর বের করার দরকার নাই। তাহলে আপনার জন্য আরো প্রসেসটা কমে গেছে, লাইন কমে গেছে। সেটা কি, এখন দেখেন আপনি গ্রেডিয়েন্ট বের করছেন, গ্রেডিয়েন্ট বের করছেন, যে সূত্র ফেলাইছেন, সূত্রতে মানগুলো বসাইছেন, ক্যালকুলেশন করছেন, গ্রেডিয়েন্ট বের হয়েছে। এখন ওই যে পয়েন্টের কথা বললাম না, ওই পয়েন্টটাও লিখছেন, এই যে পয়েন্টগুলোর মানগুলো, এই যে পয়েন্টগুলোর মানগুলো জাস্ট এখানে বসাই দিয়েছেন, বসাই দিয়ে আর ফাই জেড এর মানটা বসাই দিয়ে এখন ফাইনালি সুন্দর একটা আপনি ওই পয়েন্টের জন্য আপনি একটা গ্রেডিয়েন্টের ভ্যালু পেয়েছেন। এখন যে ফাইনাল গ্রেডিয়েন্টের ভ্যালু পেয়েছেন এটার সাথে আপনি চাচ্ছেন ডট আর, এই যে ইউনিট ভেক্টর দেওয়াই আছে আর ভেক্টর, এই আর ভেক্টর জাস্ট খালি আপনি ডট গুণফল করে দিচ্ছেন। দেখছেন এখানে কিন্তু এক্সট্রা ওই যে ইউনিট ভেক্টর বের করার ঝামেলাটা কিন্তু নাই। কেন নাই? কারণ আপনার কোশ্চেনে এখানে কিন্তু আলাদা করে ইউনিট ভেক্টর দেওয়াই আছে ইউনিট ভেক্টর, তাহলে তো আপনার আলাদা করে বের করার দরকার নেই। তাহলে এখানে জাস্ট খালি আমি ডট গুণফল করছি, ডট গুণফল করলে দেখবেন এখানে আর ভেক্টরের সাথে, এই দেখেন এখানে ফাইনাল দেখেন এখানে আর ভেক্টরের সাথে কি করছে, এখন দেখেন এটা এরা কি, এরা এখান থেকে কিভাবে লিখছে, ফাইনাল আনসারটা কিভাবে লিখছে, এই যে দেখে দেখে লিখছে, এখানে আলাদা কোনো আবার লেখে নাই কিন্তু, এই জন্যই বলতেছে আপনার লেখার দরকার নেই। এখন দেখেন এখানে কি করছে দেখেন তো, এই যে এটা এটা আনসার, এটার সাথে এটা আর ভেক্টরের সাথে আর ভেক্টর গুণ করলে এটার মধ্যে মাল্টিপ্লিকেশন সম্ভব, ডট গুণফল সম্ভব, কিন্তু আর ভেক্টরের সাথে, এই যে আর ভেক্টরের সাথে, হ্যাঁ আপনার ডট গুণফল কি অন্য একটা ভেক্টর পসিবল, এটার ভ্যালু কিন্তু 0 আসবে, এই জন্য এখানে আর লেখা হয়নি, শেষ। তো আলটিমেটলি এটার আনসারটা কিভাবে আসছে আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল ডিরেকশনাল ডেরিভেটিভস। তাহলে আমরা মোটামুটি শেষ করে ফেলছি আজকে। আজকে লেকচারটা খুবই ছোট ছিল এবং এটা আমাদের অনেক বেসিক ম্যাথই, আমরা এগুলা আগে মানে ইন্টারমিডিয়েট লেভেলে করে আসছি, ফিজিক্সে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, আমাদের ম্যাথ ওয়ানেও মেবি কিছু কিছু ভেক্টরের এগুলো ছিল। তো আজকে আমাদের তাহলে গ্রেডিয়েন্ট শেষ হয়েছে, ডাইভারজেন্স শেষ, কার্ল শেষ, ডিরেকশনাল ডেরিভেটিভ শেষ, ডেরিভেটিভস শেষ। তো আজকের জন্য এইটুকুই, আসসালামু আলাইকুম।